আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় অবস্থান করছো, বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলছো। সর্বোপরি তোমরা ঠিক মতো লেখাপড়া করছো বলে আমি অনুমান করছি বা আশাবাদ ব্যক্ত করছি। তোমরা পড়াশোনায় অবহেলা করবে না। আমরা আজ কয়েকদিন ধরে জাবেদা শেখাচ্ছি। এই জাবেদার বিষয়টি তোমাদের যথেষ্ট আলোচনা আমি করেছি। তার মধ্যে আজকে বিশেষ করে আমরা সেবা সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। তবে আজকের যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বইয়েরই একটি অঙ্ক। আমি পেজ নাম্বার, নতুন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 163 পৃষ্ঠা। আমি পৃষ্ঠা নাম্বারটাই লিখে দিচ্ছি। উদাহরণ 7। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের উদাহরণ থেকে একটি অঙ্ক আলোচনা করব, যেটা সেবামূলক অঙ্ক। এই সেবামূলক অঙ্কের ব্যাপারে কয়েকটি বিষয় দিক নির্দেশনা আগে তোমাদের দিয়ে দিই। তোমরা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে। সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান কোনগুলো। যারা সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা বলি সেবামূলক প্রতিষ্ঠান। যারা পণ্য উৎপাদন করে অথবা ক্রয় করে বিক্রয় করে না সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা বলবো সেবামূলক প্রতিষ্ঠান। তা আজকে আমি যে নির্দিষ্ট একটি অঙ্ক নিয়ে আলোচনা করছি সেটা লিখে দিয়েছি। আশা করি সবাই তোমরা বইতে পেয়ে যাবে। এবং আমি এই অঙ্কের প্রত্যেকটা লেনদেন নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে লেখা আছে জানুয়ারির 1 তারিখে নগদ 50,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। কত টাকা বিনিয়োগ করা হয়েছে? 50,000 টাকা। তাহলে বিনিয়োগ করে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা লেখার স্বার্থে এখানে একটু মুছে ফেললাম। এই জাবেদাটা খুবই সিম্পল জাবেদা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আসি 2 নম্বর, সরঞ্জাম ক্রয় 5,000 টাকা। সরঞ্জাম ক্রয় করেছে 5,000 টাকা। তাহলে জাবেদা সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে আমরা দেখি 8 তারিখ, বিজ্ঞাপন খরচ প্রদান হচ্ছে 1,000 টাকা। বিজ্ঞাপন খরচ প্রদান 1,000 টাকা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ এটি একটি খরচ এবং নগদ টাকা চলে যাওয়াতে সম্পদ হ্রাস পেয়েছে, তাই এটা ক্রেডিট। মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি। এবার আসলাম মূল জাবেদায়। আমরা যে জাবেদাটা নিয়ে, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, 10 তারিখ বলছে মেরামতি সেবা। এটি একটি মেরামতি সেবা প্রতিষ্ঠান। এই কোনো দ্রব্য সামগ্রী মেরামত করে দিয়ে এরা অর্থ উপার্জন করে থাকে। যেমন একটা মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান। মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান তোমার মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় সেটা মেরামত করে ঠিক করে দিয়ে তারা অর্থ উপার্জন করতে পারে।
এভাবে অনেক ধরনের মেরামতি প্রতিষ্ঠান আছে। সেই মেরামতি প্রতিষ্ঠান মেরামতি সেবা প্রদান করে তারা অর্থ উপার্জন করছে। তাহলে কি হলো, নগদ টাকা আসছে। বলছে মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি 10 তারিখ। এই মেরামতি সেবা হতে নগদ প্রাপ্তি নগদান হিসাব ডেবিট সেবায় হিসাব ক্রেডিট, অথবা তোমরা লিখতে পারো মেরামতি সেবায় হিসাব ক্রেডিট। কারণ সেবা প্রদান করার ফলে এখানে নগদ টাকার আগমন ঘটছে। নগদ টাকা আমাদের ব্যবসায় আসাতে নগদ অর্থের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। আর সেবা দিলে একটি আয়ের, তাই সেবা আয় হিসাব ক্রেডিট। এখন তোমরা যদি লেখো মেরামতি সেবায়, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। শুধু সেবায় হিসাব লিখে কারণে তোমরা যদি লিখে দাও মেরামতি সেবা হতে আয় হয়েছে, তাতেও চলবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আঠারো তারিখ কি বলছে? 18 তারিখ আহমেদান কোম্পানিকে বাকিতে মেরামতি সেবা দেওয়া হয়েছে। বাকিতে মেরামতি সেবা যেহেতু প্রদান করা হয়েছে, সেহেতু আমাদের এটা প্রাপ্য হিসাব হবে, কারণ ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা টাকাটা পাবো। তাই প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কেন প্রাপ্য হিসাব? কারণ ওই প্রতিষ্ঠানের কাছে বা ওই ব্যক্তির কাছে আমরা টাকাটা পাবো, তাই তারা আমাদের কাছে দেনাদার। তুমি দেনাদার হিসাবও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে 20 তারিখ বেতন প্রদত্ত হলো। সিম্পল যাবে না, আমরা আগেও শিখেছি। বেতন প্রদান করা হয়েছে, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে আসি বীমা সালামি প্রদত্ত হলো। বীমা সালামি প্রদত্ত হয়েছে। বীমা সালামি প্রদান করলে একই যাবে, বীমা সালামি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা 523 তারিখ। বীমা সালামি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে বলছে 18 তারিখের প্রদত্ত সেবার জন্য আহমেদান কোম্পানির নিকট হতে পাওয়া গেল। 18 তারিখে যে সেবা আমরা বাকিতে দিয়েছিলাম, আমরা লিখে রাখছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট।
সেখান থেকে পাওয়া গেছে টাকা 15,000 টাকা পাওয়া গেছে। তাহলে এবার পাওয়া যেহেতু গেছে, তাহলে ওই দেনাদারের কাছ থেকে আমরা টাকাটা পেয়েছি, নগদ অর্থের আগমন ঘটেছে, তাই নগদান হিসাব ডেবিট। আর প্রাপ্য হিসাব নামক সম্পত্তি হ্রাস পেয়েছে, তাই প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। 28 তারিখ। প্রিয় শিক্ষার্থী, তাহলে 18 তারিখের সাথে আমাদের 28 তারিখের জাবেদার একটি সম্পর্ক রয়ে গেছে। 18 তারিখে জাবেদায় ছিল বাকিতে সেবা প্রদান করা হয়েছে। 28 তারিখের জাবেদায় বলা হয়েছে ওই বাকিতে প্রদত্ত সেবার অর্থ আদায় হয়েছে। তা যখন 18 তারিখে বাকিতে সেবা প্রদান করা হয়েছিল, তখন আমরা জাবেদা করেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আবার যখন 28 তারিখে এসে বলছে ওই প্রাপ্য হিসাবের কাছ থেকে নগদ অর্থ পাওয়া গেছে, তখন আমরা লিখলাম নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণটা হচ্ছে নগদ অর্থের আগমন ঘটেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট, এবং প্রাপ্য হিসাব নামক সম্পদটি হ্রাস পেয়েছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট। তা আশা করি তোমরা এই যে 7 নম্বর উদাহরণটি আমি সেবামূলক জাবেদা থেকে আলোচনা করলাম, সেবামূলক জাবেদা তোমরা বুঝতে পারছো। তাহলে সেবা নগদেও হয়েছে, বাকিতেও হয়েছে। এখন যদি আমরা কথায় আসি, এই সেবা যদি অন্যভাবে হতো যে সেবা প্রদান করে চেক পাওয়া গেছে, আমি একটু এই অঙ্কের বাইরে আলোচনা করতে যাচ্ছি। সেবা প্রদান করে চেক প্রাপ্তি, তাহলে তোমরা লিখবে ব্যাংক হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, হয়ে গেল। তাহলে আমরা নগদে সেবা প্রদান শিখলাম, বাকিতে সেবা প্রদান শিখলাম, চেক প্রাপ্তি শিখলাম। এরপরে যদি বলা হয় সেবা বাবদ অগ্রিম পাওয়া গেল, তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, অগ্রিম সেবা আয় হিসাব ক্রেডিট। এইভাবে সেবা সংক্রান্ত জাবেদা। তবে তোমাদের মাথায় রাখতে হবে, সেবামূলক প্রতিষ্ঠান, মনে করে একজন ডাক্তার আমাদের রোগী দেখে দিচ্ছেন, তার বিনিময়ে তিনি ফি নিচ্ছেন। এই ফিটা তিনি সেবা প্রদানের মাধ্যমে দিচ্ছেন, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা বলতে পারি, বা সেবামূলক আয় বলতে পারি। বিমানে করে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকায় যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, তা বিমান কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো আছে, বাংলাদেশ বিমান হতে পারে, সৌদি এয়ারলাইন্স হতে পারে, আমিরাত এয়ারলাইন্স হতে পারে, এরা যে পরিবহনের মাধ্যমে তোমাকে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায় দিচ্ছে, এরা কি প্রদান করছে? সেবা। এরাও সেবা প্রদান করে অর্থ উপার্জন করছে। পক্ষান্তরে যদি আমরা আর একটু বলতে পারি, আমরা দেশের ভিতর যে চলাফেরা করি, রিকশাওয়ালা, আমরা ছোট থেকে আসি, একজন রিকশাওয়ালা তোমাকে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছায় দিচ্ছে, বিনিময়ে টাকা নিচ্ছে। তাহলে এই রিকশাওয়ালাকে তো তুমি কোনো পণ্য দিচ্ছ না, বা সেও তোমাকে কোনো পণ্য না দিয়ে অর্থ উপার্জন করছে। তাহলে তিনি কি দিচ্ছেন? সেবা দিচ্ছেন। এই সেবা দিয়ে অর্থ উপার্জন করছেন। আবার একটা নার্সিং হোম তোমাকে সেবা প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করছেন। তাহলে সেবামূলক প্রতিষ্ঠান কিন্তু অনেক। একজন ব্যারিস্টার, অ্যাডভোকেট যাকে আমরা বলে থাকি বা ব্যারিস্টার বলে থাকি, তারা আইনি সেবা প্রদান করছেন। তাহলে এরকম বিভিন্ন নিরীক্ষক, অডিটর, তারা তোমাকে হিসাব নিকাশ পরীক্ষা করে, জাল জুয়া চুরি উদ্ঘাটন করে, প্রতিষ্ঠানের যত রকম জাল জুয়া চুরি ভুল ত্রুটি আছে সেগুলো উদ্ঘাটন করে এই কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। ফলে তারাও একটা সেবা প্রদান করছে, এটাও একটি সেবামূলক প্রতিষ্ঠান। তাহলে আশা করি শিক্ষার্থী, তোমরা সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট বুঝতে পারছো কোনগুলো সেবামূলক প্রতিষ্ঠান। এখন সেবামূলক প্রতিষ্ঠান হলেই যে শুধুমাত্র সেবামূলকের জাবেদা থাকবে তা না। এরা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, যেমন আমরা দেখলাম এরা মেশিন ক্রয় করতে পারে। একটা ডাক্তার, তিনি মেশিন ক্রয় করতে পারেন। তারপরে ধরো একটা চেম্বার ভাড়া নিতে পারেন। তারপরে ধরো তোমার একটা প্রয়োজনে ফটোকপি মেশিন কিনতে পারেন। অন্যান্য যার যে ধরনের সেবামূলক প্রতিষ্ঠান, সে ধরনের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সরঞ্জাম, সম্পত্তি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় করতে পারেন। তাহলে সেবামূলকের জাবেদাগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী,
আচ্ছা, পরের অঙ্কটায় আছে উদাহরণ সুন্দরবন কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস কি করছে? তোমার চিঠি, মালপত্র, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছিয়ে দিচ্ছে। তাহলে এটাও একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠানের এরা সেবা প্রদান করে অর্থ উপার্জন করছে। তাহলে তোমাকে চিনতে হবে সেবামূলক প্রতিষ্ঠান কোনগুলো। আসলে যদি তুমি সেবামূলক প্রতিষ্ঠান চিনতে না পারো তাহলে কিন্তু অঙ্ক ভুল করে বলবে। শিক্ষার্থী, এই বিষয়ে আমি যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখবে এবং তোমরা তোমাদের বই থেকে আগে উদাহরণগুলো, সেবামূলক উদাহরণ 8 থেকে শুরু করে পরপর যে কয়টি উদাহরণ আছে সেবামূলক প্রতিষ্ঠান 8 থেকে 10, উদাহরণ 8 থেকে 10 তোমাদের SW থাকলো। তোমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, পড়বে, নিজেরা অঙ্কগুলো করবে এবং কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে কল করবে অথবা সরাসরি মোবাইলে কল করে জানতে চাইবে যে স্যার এটা সমস্যাটা কি হবে, সমাধানটা কি হবে, এটা আমরা বুঝিনি, আমাদেরকে বোঝায় দেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিন্তু প্রতিদিন অঙ্কগুলো করবে। এরপরে আমরা জাবেদার বিষয়গুলো আলোচনা করলাম। কয়েকটি ধাপে ভ্যাট আলোচনা করছি, সেবামূলক জাবেদা আলোচনা করছি, সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করছি। আমরা ইনশাআল্লাহ আগামী দিন চেষ্টা করব একটি টেবুলার ছক বোঝানোর। তোমরা সবাই টেবুলার ছকের উপর ধারণাটা নেবে। আমি একটু ধারণা আবার নতুন করে দিচ্ছি। এই হিসাব সমীকরণ আমি আগে আলোচনা করেছি, কিন্তু এই হিসাব সমীকরণের প্রভাবটা আলোচনা করেছি, উপাদানের প্রভাবগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে। আগামী দিন আমরা টেবুলার ছকের মাধ্যমে কিভাবে হিসাব সমীকরণের প্রভাবটা দেখাতে হয় ইনশাআল্লাহ সে ব্যাপারে একটি ক্লাস নিব এবং তোমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা বাসায় পড়বে। এ সমান সমান এল প্লাস ওই। এ হচ্ছে অ্যাসেটস, বাংলায় বলে সম্পদ। এল হচ্ছে লায়াবিলিটিস, দায়। ওই হচ্ছে ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। এবার ওনার সিকিউরিটি 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়, আমি আগে দেখিয়েছি। সি প্লাস আর মাইনাস এ মাইনাস ডি, মূলধন। সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ হচ্ছে আয়। আর হচ্ছে ই হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে ব্যয়। ডি হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস মানে উত্তোলন। এই বিষয়ে হিসাব সমীকরণে যে আলোচনাগুলো করেছি প্রিয় শিক্ষার্থী, তোমরা সেই বিষয়ে বিস্তারিত ধারণা নেবে এবং আগামী দিন ইনশাল্লাহ তাহলে তোমরা হিসাব সমীকরণের ভিত্তিতে একটা টেবুলার ছক কিভাবে করতে হয় সেই আলোচনাগুলো সহজে বুঝতে পারবে। আমি বারবার আরেকটি কথা বলে থাকি, কোনটা কোন হিসাব এটা তোমাদের অবশ্যই চিনতে হবে। কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব।
এই আধুনিক পদ্ধতিতে এই 5টি হিসাব জানতে হবে। আবার সনাতনেও তোমাদের জানতে হবে। সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। কোনগুলো ব্যক্তিবাচক, কোনগুলো সম্পত্তিবাচক, কোনগুলো নামিক, এই সম্পর্কেও তোমাদের বিস্তারিত জানতে হবে। এই হিসাবের শ্রেণীবিভাগ অবশ্যই পড়া থাকলো তোমাদের। তাহলে তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের বাসার পড়াটা কি থাকছে দেখো। হিসাবের শ্রেণীবিভাগ, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং উদাহরণগুলো ভালো করে জানবে। তারপরে তোমরা বিশেষ করে হিসাব সমীকরণে A=L+OE এই সম্পর্কে যা আমি পড়িয়েছি এবং বইতে ভালো করে বই দেখে পড়ে নেবে এবং ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের এটার উপর আমি অঙ্ক করাবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।